বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চলছে একের পর এক ব্যর্থতা, যার নতুন সংযোজন মালদ্বীপের কাছে প্রথম ম্যাচে হারা। কেন এমন হলো? ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলার ফুটবলারদের ভুল কোথায়, ঘাটতি কোথায়? এসব নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমএলএ। জাহিদ হাসান এমএলএ, আপনাকে স্বাগত খেলা যোগের পর্দায়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি ফুটবলের ব্যর্থতার যে ধারাবাহিকতা সেটা চলছেই। যে জয়টা প্রত্যাশিত ছিল সেটাও কালকে হাত ছাড়া হলো। মালদ্বীপের কাছে এমন হারের পেছনে কোন জায়গাগুলোতে আপনি আমাদের ঘাটতি দেখতে পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। ঘাটতি যদি এক কথায় বলি সেটা হলো যে গোল স্কোরিং এর জায়গাটা তো আসলে বরাবর একটা ঘাটতি রয়েছে। গতকালকেও তার আসলে পুনরাবৃত্তি হয়েছে। আমার কাছে মনে হয় যে আপনি যতই ভালো খেলেন, যাই করেন, যত অ্যাটাক করেন, গোল না করতে পারলে কিন্তু এন্ড অফ দ্য ম্যাচ আপনি ম্যাচ জিততে পারবেন না। এবং আপনি অনেক সুযোগ তৈরি করেছেন, ভালো খেলেছেন। সবকিছু কিন্তু পিছনে পড়ে গিয়েছে যখন আপনি ম্যাচ হেরে গিয়েছেন। সুতরাং আমি বলব যে গতকালকে ম্যাচটা যদি আপনি ওভারঅল দেখেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলের অ্যাটিটিউড, বাংলাদেশ দলের কমিটমেন্ট, বাংলাদেশ দলের ডেডিকেশন, আন আন সবকিছু সবকিছু ছাড়িয়ে তাদের আসলে যে গোল মিসের যে মহড়া এবং তাদের যে আ কিছু শিশুসুলভ আপনার আচরণ মাঠের ভিতরে, যেগুলো আমার কাছে আসলে খুব দৃষ্টিকটু লেগেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এগুলি থেকে বের হইতে না পারলে আসলে কিন্তু আমাদের দেশের পরবর্তী সময়ে আপনি যখনই ম্যাচ খেলবেন তখন কিন্তু আসলে ম্যাচ জেতা খুব ডিফিকাল্ট হবে। এবং এরকমের মালদ্বীপ দেখেন, মালদ্বীপ দলটা কিন্তু আসলে ১ বছর ধরে আসলে তারা তাদের ঘরোয়া কোনো ফুটবল নাই, তাদের ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ নাই। তারা শুধু তাদের এএফসি কাপ ক্লাব ফুটবল, মাঝি এফসির কিছু প্লেয়ার খেলার সাথে ইনক্লুড ছিল। সো এই দলটার ফিটনেস লেভেলও আসলে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কম। সেই দলটার সাথে যখন আপনি হেরে যাবেন তখন তো আসলে অনেক কোয়েশ্চেন চলে আসবে। প্লেয়ারদের ডেডিকেশন বলেন, কমিটমেন্ট নিয়ে কথা আসবে। সুতরাং আমি বলব যে আপনি যেটা বললাম যে আপনি ফুটবলের হলো গোলের খেলা। আপনি যতই চান্স ক্রিয়েট করেন, যত কিছুই করেন, এন্ড অফ দ্যা ডে ম্যাচে যদি গোল না করতে পারেন, আপনি কখনোই জিততে পারবেন না। এবং ওই জায়গাটাতেই আমার কাছে মনে হচ্ছে যে গতকালকে বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে। মালদ্বীপের কথা বারবারই আসছে, কারণ তারা প্রায় ১ বছর পরে, ১৩ মাস পরে তারা মাঠে নেমেছিল। ইভেন গেল সিজনে তারা কিন্তু ঘরের মাঠে তাদের লিগও খেলতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে। সেই দলটা যখন মাঠে নামলো, উল্টো দিকে বাংলাদেশকে আমি দেখতে পেয়েছি তারা এবার বিশ্বকাপ বাছাই খেলেছে, সুদানের সাথে খেলেছে সিরিজ, ভুটানের সাথে খেলেছে। ইভেন এই যে প্রীতি ম্যাচ, এটা ৫ নাম্বার ছিল। সব মিলিয়ে এত পিছিয়ে থাকা একটা দলের বিপক্ষে আমরা যখন এমনভাবে স্ট্রাগল করতে থাকি, স্কিলের প্রশ্নটা আসে কিনা? না, তা তো অবশ্যই আসে। দেখেন, এই দলটাতে আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স প্লেয়ার একদমই নাই। আপনি যদি আ আ একটু অপোজিট দিকে মালদ্বীপের দিকে আপনি যদি একটু ফলো করেন, দেখেন তারা যে সেট পিস থেকে গোলটা করেছে, আ এই ধরনের অ্যাটিটিউড আসলে আমাদের ছিল না। আমরা কিন্তু অনেক সেট পিস পেয়েছি, কর্নার কিক পেয়েছি। বাট ওদের দেখেন, ওদের যখন হামজা যখন বলটা কিক মানে আ আ কিকের জন্য বসালো, তখন কিন্তু আলিফ আসি তার সাথে একটা কানেকশন করে এসে কিন্তু ওই বলটাই গোল করল। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে তাদের আসলে কমিউনিকেশন, তাদের ডেডিকেশন লেভেলটা আসলে কত উপরে। যে জায়গাটা আমাদের একদমই অ্যাবসেন্ট ছিল। আপনি যদি পুরো ম্যাচে দেখেন, আমরা যে সিস্টেম অফ প্লে তে খেলেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে কিছু প্লেয়ার আসলে আমার কাছে মনে হয় যে একদম আ তাদের পারফরম্যান্স তো দূরের কথা। তাদের আসলে ম্যাচের ভিতরে কোনো ইনভলভমেন্টই ছিল না। মানে ক্রিয়েটিভিটি যে ইনভলভমেন্ট গুলি আমরা বলি, তো সেগুলি একদমই ছিল না। সো এই ধরনের ম্যাচে আসলে হোল টিমকে পারফর্ম করতে হবে। সেখানে আপনি যদি দেখেন, গোলকিপার ডিজাস্টার মিস্টেক করেছে শুরু থেকেই। কনফিডেন্ট এর অভাব। সেন্টার ব্যাকে যদি তপু বর্মনের কথা বলেন আপনি, সাদের কথা বলেন, তাদের পারফরম্যান্স আমার কাছে মনে হচ্ছে যে একদম ডিজাস্টার পারফরম্যান্স। কোন পারফরম্যান্সই ছিল না। তারা আসলে কি করতে নেমেছে, আসলে কি খেলতে নেমেছে, তারা আসলে তাদের নিজের কাছেই আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেন করা উচিত যে আসলে এন্ড অফ দ্যা ডে তারা ম্যাচটা কি ম্যাচ খেলেছে। এবং মিডফিল্ডে যদি দেখেন, কোন রোটেশন ছিল না, কোন কমিউনিকেশন ছিল। এট দ্যা সেম টাইম ফ্রন্ট লাইনে যদি আপনি মুরসালিন, রাকিব আমার কাছে মনে হচ্ছে যে মানে এরকমের বাজে ম্যাচ খেলার জন্য আসলে তারা কতটা প্রস্তুতি, এরকম প্রস্তুতি নিয়েছে এটা আসলে আমার জানা ছিল না। মানে কি করতেছে, মানে আমি আসলে কোন মুভমেন্ট আছে, সবকিছু আছে। বাট ফিনিশিং এর জায়গায় গিয়ে আসলে তারা কি করছে? মানে এইগুলি আসলে আমার কাছে মনে হয় যে তাদের কাছে তারা নিজেরাই যদি কোয়েশ্চেন করে, অ্যান্সারটা আমার মনে হয় যে তারা নিজেরাই বলবে যে তারা আসলে কি করতে নেমেছিল। আমি বলব ফিনিশিং যে এর কথা গতকালকে বারবার ম্যাচ বলছেন যে আমরা কিন্তু পারফেক্ট নাইন যে যাকে আমরা বলে থাকি, তার কোনো ধরনের প্রেজেন্স আমরা টিমে দেখতে পাচ্ছি না। কখনো রাকিব এক প্রান্ত দিয়ে উঠছেন, অন্য উইং দিয়ে উঠছেন ফাহিম, মোরসালিনিও চেষ্টা করছেন, বাট পারফেক্ট নাম্বার 9-এর যে একটা অভাব সেটা বারবার দেখা যাচ্ছে। কেন এই জায়গাটাতে আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারছি না? কোথায় সমস্যা আমাদের? অর্থ ভাই, নাম্বার 9 ছাড়াই তো আমরা খেলছি। আপনি যদি দেখেন যে ৩ জন প্লেয়ার সামনে খেলে, তারা কিন্তু কেউই নাম্বার 9 না। মুরসালিন, আপনার ফাহিম এবং রাকিব। তারা মুরসালিন অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, রাকিব এবং ফাহিম উইং স্ট্রাইকার। সো আপনার নাম্বার 9 দরকার নেই। আপনি যখন দেখবেন যে আপনি অনেক সুযোগ তৈরি করছেন, সেগুলি কনভার্ট করতে পারছেন না।
তখন আপনি নিজের উপরে আপনাকে বলতে হবে যে আসলে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আসলে কতটা ফিট। আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে আসলে কি করতে নামছেন সেখানে কিন্তু কোয়েশ্চেন গুলো এসে যায়। নাম্বার 9 তো আসলে এই দলটাতে নাই। থাকলে তো আসলে কোচ ওইভাবেই খেলাতো। এবং কোচেরও আমার কাছে মনে হয় যে যদি আপনি পুরো ম্যাচ এনালাইসিস করেন সেখানে তার টেকনিক্যাল জায়গাগুলি তো আমার কাছে মনে হয় যে অনেক ভুল ছিল। তো সে ফার্স্ট হাফে যদি দেখেন কিছু প্লেয়ার একদম ব্লেইনলি মিস্টেক করেছে। সেকেন্ড হাফে কিন্তু সে ওই প্লেয়ারদেরকে দিয়ে আবার স্টার্ট করেছে। স্পেশালি গোলকিপার বাজে মিস্টেক করতেছিল। এখানে কিন্তু দলের সিনিয়র গোলকিপার জিকোর মতো গোলকিপার রয়েছে। তাকে আসলে ইউজ করা হয় নাই। সবকিছু মিলিয়ে আপনি দেখেন যেটা আপনি নাম্বার 9 এর কথা বলছেন। নাম্বার 9 এর ব্যাপারটা হয়েছে নাম্বার 9 তখনই দরকার যখন আসলে আপনার দলে আসলে ওই ধরনের স্ট্রাইকার থাকবে। বাট আপনার এই দলটাতেও তো স্ট্রাইকার নাই। বাট যারা রয়েছে তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করেছে। এখন যদি আপনি গোল না করতে পারেন, তখন আসলে দায়ভারটা কিন্তু আসলে যারা ফ্রন্ট লাইনে খেলে তাদের উপরে আসে। স্পেশালি মুরসালিন, রাকিব তারা কিন্তু সুযোগ তৈরি করেছে, গোলমুখে গিয়েছে। বাট আসল যে ফিনিশিং এর জায়গাটা সেটা কিন্তু করতে পারেনি এবং আমাদের তো আসলে অনেকদিন ধরেই আসলে এই স্কোরিং এর জায়গাটাতে বড় একটা অ্যাবসেন্স রয়েছে। আমি বলব যে এইটা আসলে গেম প্ল্যানেরও একটা অংশ। আমি মনে করি যে এগুলি নিয়ে ইন ফিউচার আমাদের চিন্তা করা উচিত যে আসলে আমরা এই জায়গা থেকে কিভাবে বের হব এবং আমি মনে করি যে আমাদের সিস্টেম অফ প্লে তে আসলে অনেক চেঞ্জ আনা উচিত। খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন যে গোলকিপার জিকো সাউথ এশিয়ার সবচেয়ে মানে নাম্বার ওয়ান গোলকিপার যাকে বলা হয়, তিনি সাফে বেস্ট গোলকিপার হয়েছিলেন, তিনি দলে সুযোগ পাচ্ছেন না। আমরা দেখতে পেয়েছি যে নারীর দলে কোচ পিটার বাটলারের সাথে কিন্তু সিনিয়র প্লেয়ারদের একটা দ্বন্দ্ব হয়েছিল। আবার এখানে কোচ হাবিয়ার কাবরেরা জিকোকে খেলাচ্ছে না, মিতুল মারমাকে সুযোগ দিচ্ছেন, যিনি কিনা একের পর এক ভুল করে যাচ্ছেন। এই যে বাংলাদেশের নারী পুরুষ দুই ডিপার্টমেন্টে কোচের সাথে যে প্লেয়ারদের বনিবনাটা হচ্ছে না, বা আমরা একটা আভাস পাচ্ছি পুরুষ দলে কাবরেরার সাথেও একটা এরকম কিছু হচ্ছে, কেন হচ্ছে এরকম? না, মেয়েদের ব্যাপারটা আসলে মেয়েরা যেহেতু চ্যাম্পিয়ন হয়ে আসছে, আমরা আসলে ওই দিকটা না দেখি ওখানে আসলে তারা বেশ ভালো করছে। বাট ছেলেদের দিকটা দেখেন জিকো আসলে আ আ বাংলাদেশ দলকে লাস্ট ৬-৭ বছর যেভাবে সার্ভিস দিয়ে আসছে, সে আসলে অটোমেটিক চয়েস ছিল। মাঝে তার একটা দুর্ঘটনার কারণে সে অনেকদিন আসলে অ্যাবসেন্ট ছিল জাতীয় দল থেকে। সে আবার কামব্যাক করে আসছে। জিকো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এখনো অটোমেটিক চয়েস হওয়ার কথা। মিতুলের যদি আপনি পুরো ম্যাচ দেখেন, আমার কাছে মনে হয়েছে যে মিতুল যে ভুলগুলি করেছে ইন্টারন্যাশনাল লেভেলে এই ধরনের ভুল আপনার কখনো অ্যাকসেপ্ট করার মতো না। সেখানে জিকোর মতো আপনার ক্যাপাবল গোলকিপার থাকতে আমরা ধরে নিয়েছিলাম যে সেকেন্ড হাফে হয়তো জিকোকে সে স্টার্ট করাবে। বাট না, আবারও আমরা তো সেই শুনতে একই পেয়েছিলাম যে জিকোর সাথে কোচ ক্যাবরেরার একটা মানে শীতল সম্পর্ক চলছে, সেটার প্রভাব মাঠে কেন পড়বে? না সেইটাই। এটা হয়তো কোনোভাবে হওয়া উচিত না। এই লেভেলে এসেই একদম হাইয়েস্ট লেভেলে এসে আসলে কোচের সাথে প্লেয়ারের রিলেশন যদি বাজে থাকে বা খারাপ থাকে সেটা আসলে কোনোভাবে একসেপ্ট করার মতো না। কারণ এটা দেশের খেলা। এখানে আসলে এই ধরনের কোনো অ্যাটিটিউড হওয়ার কোনো সুযোগই নেই। সেখানে জিকোর মতো পরীক্ষিত গোলকিপার থাকা অবস্থায় যদি কোচ তাকে এভাবে যদি এভয়েড করে বা অ্যাবসেন্স রাখে, তো আসলে তাকে দলে রাখার কোনো মানে হয় না। তো সেখানে আমি মনে করি যে গতকালকে আপনি যদি দেখেন ফার্স্ট হাফে যেভাবে আসলে মিতুল মিস্টেক করছিল, সেকেন্ড হাফে আমরা আশা করেছিলাম যে হয়তো জিকোকে দিয়ে স্টার্ট করানো হবে। বাট তাকে কিন্তু খেলানো হয়নি। এটা আমি বলব যে এই ধরনের কাজগুলি যদি সে ইনটেনশনালি করে থাকে তাকে জবাবদিহিতার ভিতরে আনতেই হবে ডেফিনিটলি কোচকে। এবং কোচের যে অ্যাটিটিউড আমার কাছে একদমই ভালো লাগেনি। ভুটানের যে ম্যাচগুলি খেলেছে ২ টা ফ্রেন্ডলি গেম, সেখানে খেলার কোনো ভালো অ্যাটিটিউড ছিল না। গতকালকে ম্যাচটা যদি দেখেন সেখানেও প্লেয়ার অনেক একের পর এক ভুল করছে। সুতরাং এখানে এন্ড অফ দ্যা ডে যখন আপনি ম্যাচ হারবেন কোচের উপর আসলে এই দায়ভারগুলি আসবেই। সেটাই, আসলে সবার দায়টা নিতে হবে, কোচের দায় নিতে হবে, প্লেয়ারদেরও আসলে জবাবদিহিতা করতে হবে, এবং বাফুফেরও আসলে সামনের দিনগুলো কর্ম পরিকল্পনা এখনই ঠিক করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জাহিদ হাসান এমএলএ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাংলাদেশ ফুটবল নিয়ে কথা হচ্ছিল মালদ্বীপের কাছে এমন হারের কারণগুলো কি, বলছিলেন জাহিদ হাসান এমএলএ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার।